আন্তর্জাতিকভাবে এবং ইভেন ভারতীয় গণমাধ্যমে এখানে প্রফেসর ইউনূস একটা আপার পজিশনে আছে, এটা ক্লিয়ার। এইটাতে তারা মনে করতেছে যে তারা তো পররাষ্ট্রনীতিতে একটু পিছিয়ে যাচ্ছে। সো এটাকে কভার করার জন্য তখন এই মনে করলো যে একটা আ বাংলাদেশের এগেইনস্ট এ একটা অ্যাকশন নিবে। তখন তারা এই যে ট্রান্সশিপমেন্টটা বন্ধ করেছে। তখন যখন তারা নিজেদের ক্ষতিটা দেখতে পারবে চোখের সামনে এবং তারা আবার সেই ট্রান্সশিপমেন্টটা দিতে আমাদের বাধ্য। বাট আমি মনে করি যে এই ট্রান্সশিপমেন্টের এগেইনস্ট এ আমাদের উচিত তাদেরকে যে আমরা বাংলাদেশের ভিতর দিয়ে যে সমস্ত ট্রানজিট দিয়েছি, আওয়ামী লীগ সরকার যেগুলো দিয়েছে, এগুলা সাময়িকভাবে হলেও বন্ধ ১ম এ করে আমি দেওয়া। বলব যে আ বাংলাদেশের বর্তমান যে পররাষ্ট্রনীতি, যেটার মধ্যে অর্থনীতি একটা ইম্পোর্টেন্ট সাবজেক্ট। আ এটাতে ভারত যে কমফোর্টেবল না, এটা আমাদের কাছে অত্যন্ত স্পষ্ট। এই কমফোর্টেবল না হওয়ার কারণ একটাই যে তারা এতদিন গত ১৬ বছর যেভাবে শেখ হাসিনা সরকারকে তাদের মতো করে পরিচালনা করেছে, তা আমাদের পররাষ্ট্রনীতি ডিকটেট করেছে, আমাদের অর্থনীতি ডিক্টেট করেছে, সেটা এখন পারছে না। এর কারণেই আমরা ৫ই আগস্টের পর থেকে শুরু দেখতে পাচ্ছি যে তাদের আ পররাষ্ট্রনীতিতে আ চেঞ্জ আসতেছে। চেঞ্জ আসতেছে মানে হচ্ছে ১ম এই হচ্ছে আ তারা যেটা মনে করে যে তারা একটা আঞ্চলিক পরাশক্তি এখানকার। এই আঞ্চলিক পরাশক্তি হিসেবে তাদের কথা ছোট দেশগুলোকে মানতে হবে। এরকম একটা অ্যাটিটিউড নিয়ে তারা যে এসছে এবং এই অ্যাটিটিউডটা আ তাদের প্রতিটা নেইবার এর সাথে ফেল করেছে। এখন বর্তমানে যতগুলা তাদের নেইবারিং স্টেট আছে সবগুলোর সাথে তার এখন সিচুয়েশন ভালো না এবং একমাত্র বাংলাদেশের আওয়ামী লীগ সরকারের সাথে ছিল যেটাও একবার এখন শেষ হয়ে গেছে। সো এই মুহূর্তে আ আমরা সবাই জানি যে ভারত যে তাদের চাণক্যের যে অর্থশাস্ত্র সেটার নীতি অনুসরণ করে পররাষ্ট্র নীতিটা তারা অনুসরণ করে। কিন্তু তারা বর্তমান সিচুয়েশন এর সাথে তাদের যে পররাষ্ট্র নীতিটা অ্যাডজাস্ট করবে, সে অ্যাডজাস্ট করতে সে ভেরি রিলাক্টেন্ট। আমরা জানি যে ২৬ এবং ২৭ মার্চ নয়াদিল্লিতে একটা ওদের বড়, বড় থিংক ট্যাংক যারা আছে তাদের একটা বড় একটা কনফারেন্স হয়েছে। আমরা আশা করছিলাম যে ওই কনফারেন্সটা থেকে তারা বাংলাদেশের সাথে ওয়ার্কেবল অ্যাডজাস্টেবল প্রেজেন্ট সরকারের সাথে ওয়ার্কেবল একটা সিচুয়েশন তারা মানে একটা ওয়ার্কিং রিলেশনটা করার জন্য তারা এই থিংক ট্যাংক থেকে তাদেরকে সাজেস্ট করবে। বাট আমরা দেখলাম যে তারা অ্যাকচুয়ালি ওই চাণক্যের অর্থশাস্ত্রের বাইরে তারা যেতে পারতেছে না এবং তারা এটা ভালোই জানে যে ১ম এ আমরা জানি যে প্রফেসর ইউনূস ২ বার তাকে চিঠি লিখেছিলেন নরেন্দ্র মোদির সাথে কনফারেন্স করার জন্য ইভেন চায়নাতে যাওয়ার আগে। কিন্তু এটা ডিনাই করেছেন। কিন্তু ডিনাই করার পরে লাস্টে কিন্তু শেষ পর্যন্ত রাজিও হয়েছে বিমস্টেকে আ সাইড লাইনে কনফারেন্স করার জন্য। এটা বোঝা যাচ্ছে যে এই কনফারেন্সটা রাজি হয় মানে আ পৃথিবীর কাছে মানে ডিপ্লোমেসি এমন একটা জিনিস যে এটার মধ্যে কিন্তু মান-সম্মান জিনিসটা যেমন আমেরিকার কথা যদি চিন্তা করেন, আমেরিকাকে শেখ হাসিনা রাত-দিন গালাগালিজ করত। কিন্তু আমেরিকা কিন্তু এগুলাকে রিটালিয়েট করত না কখনো। কিন্তু ভারতের পররাষ্ট্রনীতি হচ্ছে যে সে পররাষ্ট্রনীতি যেটা করবে এটা পাবলিককে দেখতে হবে এবং তার যে একটা বিগ ব্রাদারলি অ্যাটিটিউড সবাইকে বুঝতে হবে। সো যখন বিমস্টেকের সাইড লাইনে আ কনফারেন্সটাতে রাজি হলো এবং এই কনফারেন্সের যে বাংলাদেশের যে ডিমান্ড ছিল শেখ হাসিনাকে ফেরত দেওয়া প্লাস অন্যান্য কিছু আ ব ব আলাপ আলোচনায় আন্তর্জাতিকভাবে এবং ইভেন ভারতীয় গণমাধ্যমে এখানে প্রফেসর ইউনূস একটা আপার পজিশনে আছে। এটা ক্লিয়ার। এইটাতে তারা মনে করতেছে যে তারা তো আ পররাষ্ট্র নীতিতে একটু পিছিয়ে যাচ্ছে। সো এটাকে কভার করার জন্য তখন এই মনে করল যে একটা আ বাংলাদেশের এগেইনস্ট এ একটা অ্যাকশন নিবে। তখন তারা এই যে ট্রান্সশিপমেন্টটা বন্ধ করেছে। বাট এটা জিনিস বুঝতে হবে যে শেখ আ এই ভারতীয় যে এই অ্যাগ্রেসিভ অর্থনীতি বা পররাষ্ট্রনীতি যেটাই চলতেছে, এটা তারা লং টাইম কন্টিনিউ করতে পারবে না। এটা ভালোই জানে তারা। কারণ আমরা অলরেডি জানি যে পশ্চিমবঙ্গের যে আ অর্থনীতির সেটআপ এদের ট্রান্সপোর্টেশন, হোটেল বিজনেস থেকে শুরু করে মেডিকেল আ বা বা আ সার্ভিস রিলেটেড যত কিছু আছে সবকিছু বাংলাদেশী পর্যটন নির্ভর এবং এটা এখন মুখ থুবড়ে পড়ে আছে এবং তাদের যে লোকাল চেম্বার অফ কমার্স এবং জনগণ যারা আছে তারা কেন্দ্রীয় সরকারের সাথে এটা নিয়ে বচসা করতেছে যে ভালো বাংলাদেশের সাথে ভালো সম্পর্ক ফিরিয়ে আনার জন্য। সো তারাই লস হচ্ছে। তারা এতদিন আমাদেরকে বলতো যে আমরা পেঁয়াজ, রসুন এগুলা তারা না পাঠালে আমরা বিপদে পড়বো। কিন্তু এখন দেখা যাচ্ছে তাদের ছাড়াই আমরা বেটার অফ। সো এখানে এটা ক্লিয়ার যে অ্যাকচুয়ালি তাদের এই হোস্টাইল নীতির জন্য তারা রং ফুটিং এ আছে। তারা ক্ষতির মুখে হচ্ছে, আমরা না। এবং এই যে আ ভারত সরকারের যে এই অ্যাগ্রেসিভ নীতিটা তারা বেশিদিন চলতে পারবে না এইজন্য তারা ভারতে এইজন্যই তারা এখন সুর মিলিয়ে বলতেছে যে
তাড়াতাড়ি একটা নির্বাচন দিতে হবে এবং নির্বাচন দিলে তারা কিন্তু গত 16-17 বছর এই জিনিসটা বলেনি। সো আমি মনে করি যে এই ট্রান্সশিপমেন্টের জিনিসটা যেটা আছে এটা আমাদের থেকে যদিও তারা বলেছে যে আ এটার জন্য নেপাল এবং ভুটান ইয়া হবে না। কিন্তু আল্টিমেটলি আমাদের অর্থ উপদেষ্টার যে আ ইয়াটা আমি দেখলাম সেটা হচ্ছে উনি বলতেছেন যে এখন থেকে নেপাল এবং ভুটানে আ ঢাকা এবং সিলেটের এয়ারপোর্ট ব্যবহার করা হবে ওখান থেকে বা আ আমাদের এই শিপমেন্ট গুলা পাঠানোর জন্য। তার মানে হচ্ছে তারা কিন্তু অন গ্রাউন্ড এ ভূমি ব্যবহার করে যে ট্রান্সশিপমেন্ট হতো ওটা কিন্তু তারা বন্ধ করেছে। এবং তারা যে কাজটা করেছে এটা কিন্তু WTOর যে তারা একটা WTOর ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এর সদস্য এবং সেটা নিয়ম নীতি তারা ভায়োলেট করেছে এবং তারা ভালোমতোই জানে এই কারণেই তারা এটার কজের মধ্যে বলেছে যে আমরা নাকি এত বেশি রপ্তানি করি এইজন্য নাকি তাদের ট্রান্সশিপমেন্ট নাকি এয়ারপোর্ট গুলো নাকি বিজি হয়ে যাচ্ছে। যেটা সম্পূর্ণ জি। ভুল এবং এটা একটা যেকোনো এই ছোট্ট ইনভেস্টিগেশন এ বের হয়ে আসবে। সো এটা এইজন্য তারা বলতেছে সাময়িক। বাট আমি মনে করি যে এটা তখন যখন তারা নিজেদের ক্ষতিটা দেখতে পারবে চোখের সামনে এবং তারা আবার সেই ট্রান্সশিপমেন্টটা দিতে আমাদের বাধ্য। বাট আমি মনে করি যে এই ট্রান্সশিপমেন্টের এগেইনস্ট এ আমাদের উচিত তাদেরকে যে আমরা বাংলাদেশের ভিতর দিয়ে যে সমস্ত ট্রানজিট দিয়েছি, আওয়ামী লীগ সরকার যেগুলো দিয়েছে, এগুলা সাময়িকভাবে হুম, হলেও বন্ধ করে দেওয়া। কারণ তাদেরকে ফ্রি হ্যান্ড দেওয়া যাবে না। আমি এইটুক বুঝি যে ভারতের যে পররাষ্ট্রনীতি আছে, এটা অ্যাগ্রেসিভ এবং এটার সাথে সফট কূটনীতি করে আমরা কোন লাভ এখন পর্যন্ত গত ৫৩ বছর ধরে আমরা পাইনি। সো আমাদের হার্ড ডিপ্লোমেসি দিয়ে যেতে হবে। আমি আপাতত এখানে শেষ করছি। ধন্যবাদ। জি। আমি আরেকটু আপনার কাছে এই বিষয়টা নিয়ে আসি যে বাংলাদেশে এখন বিনিয়োগকারীদেরকে নিয়ে একটা সম্মেলন হচ্ছে। এর মধ্যে ভারত যে সিদ্ধান্তটা দিয়েছে এটা কোনোভাবে বাংলাদেশে যে আন্তর্জাতিক বিনিয়োগকারীরা আসতেছেন তাদেরকে উদ্দেশ্য করে এই ট্রান্সশিপমেন্টটা বাতিল করা হয়েছে কিনা যেন বাংলাদেশি বিনিয়োগকারীরা বিনিয়োগ করার ক্ষেত্রে কিছুটা পিছপা হয় বা বাংলাদেশ এগিয়ে যাচ্ছে সেই যদি সরাসরি বলি যে সেই অন্তর্জালা থেকে তাদের এই সিদ্ধান্ত কিনা? আপনার মুস্তাক। জি, জি, আমি আপনার সাথে একমত পোষণ করি যে এই সময়টাকে চুজ করা আ এটা তাদের একটা ডিপ্লোমেসির একটা অংশ। তারা ভালোভাবেই জানে যে প্রধান উপদেষ্টাদের সাথে বিমস্টেকের যে সাইডলাইন মিটিং যেটা হয়েছিল এটাই আন্তর্জাতিক গণমাধ্যমে যেভাবে এসছে এটা এক্সকিউজ মি এটা ভারতের ডিপ্লোমেসি এবং ভারতের পররাষ্ট্রনীতির সমালোচনা হচ্ছে বিভিন্ন জায়গায়। সো এটাকে কভার আপ করার জন্য তারা একটা অ্যাগ্রেসিভ নীতি পালন করে এই ট্রান্সশিপমেন্টটা অনেক সংবাদ মাধ্যমে আমি দেখলাম যে এটা নাকি শেখ হাসিনার অ্যাডভাইস এ নাকি এটা করেছে। বাট আমি মনে করি না যে এটা শেখ হাসিনার অ্যাডভাইস এ করেছে। কারণ শেখ হাসিনা সবসময় বাংলাদেশের প্রতি হোস্টাইল হলেও ভারত সবসময় তাদের নিজেদের লাভটা ভালোমতো খুব ভালোভাবে বুঝে। বাট এই এট প্রেজেন্ট আমি মনে করি যে ২৬ এবং ২৭ তারিখ দিল্লিতে যে বড় ওদের একটা থিংক ট্যাঙ্কদের যে কনফারেন্স যে জিনিসটা হয়েছিল, এটার আউটকাম অ্যাকচুয়ালি তারা ঠিকমতো নিচ্ছে না আমি বলব। কারণ এখন এট প্রেজেন্ট ভারতের সাথে যে যতগুলো তাদের নেইবার আছে সবার সাথেই ওয়ার্কিং রিলেশনটা আ ইস নট গুড, ইস নট গুড। সো এটাকে ভালো করতে হলে এই মোদী সরকার যদি চায় যে তাদের অর্থনীতির জিনিসটা যে স্থবির হয়ে আছে, পশ্চিমবঙ্গ রীতিমতো অর্থনীতিটা স্থবির হয়ে আছে। প্লাস অন্যান্যভাবে যেগুলা করতেছে এটা অ্যাকচুয়ালি তাদেরকে কোনো হেল্প করতেছে না। এবং তারা আমি বলব যে ওই চাণক্য নীতির বাইরে তারা যাবে না এখন পর্যন্ত ওইভাবেই ধরে আছে। বাট এটা ফাইনালি তাদেরকে এবং আমি যেটা বলব যে 1965 এর পরে তারা যখন আ 65 ওয়ার এর পরে তারা যখন বুঝেছিল যে তাদের অ্যাকচুয়ালি আ যে গোয়েন্দা তথ্য যারা এসেছিল তাদের এনালাইসিস করার লোকজন নাই। তখন তারা কিন্তু তৈরি করেছিল। এবং তৈরি করার পরে কিন্তু এটার খুব ইনিশিয়ালি খুব ভালো সাকসেস এসেছিল। বাট এই সাকসেসটা কিন্তু প্রেজেন্ট যে আছে অজিত দোভালের আন্ডারে এইটা অ্যাকচুয়ালি তারা ধরে রাখতে পারে নাই। এবং ধরে রাখতে পারে নাই আমি মনে করি যে 65 ওয়ারের পরে তারা যেরকম আবার একটা আ আ থিংক ট্যাঙ্কদের একটা বিশাল কনফারেন্স এনালাইসিস করে আ তাদের নিজেদের ফল্টটা ধরতে পেরেছিল, তাদের দোষটা ধরতে পেরেছিল। তাদের কিন্তু এখন সময় এসছে ভারতের যে এই সরকার ফ্রি হ্যান্ডলি আ তাদের অর্থনীতিকে এবং তাদের পররাষ্ট্রনীতিকে এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছে যেখানে তাদের সমস্ত নেইবাররা তাদেরকে হোস্টাইল অ্যাডভার্সারি হিসেবে দেখতেছে। এইটা অ্যাকচুয়ালি তারা তাদের অ্যাডভার্সারি কেন দেখতেছে? এখন যে মনে করে যে এখন বাংলাদেশের জনগণের সাথে কিন্তু ভারতের জনগণের কোনো সমস্যা নাই। কিন্তু তারা বাংলাদেশের জনগণ আপনারা ১ বছর আগে যে
এক বছর না আরো কিছু আগে যখন ভারতীয় পণ্য বয়কট হয়েছিল, এখানে দেশের জনগণ যেভাবে অংশগ্রহণ করেছিল, এতে বোঝা যাচ্ছে দেশের জনগণ অ্যাকচুয়ালি ভারতীয় পররাষ্ট্রনীতি খ্যাপা। এবং এই জিনিসটাকে মানে আহ, পূর্বের অবস্থায় যদি ভারত না আনতে পারে, অ্যাকচুয়ালি পূর্বের অবস্থায় কখনোই ছিল না। বাংলাদেশের জনগণ সবসময় ভারতের পররাষ্ট্র হোস্টাইল নীতি প্রতি অ্যাকনলেজ করেছে, যেটা আফসারি স্যার বলেছে যে এখন বিজিবির সাথে কোনো বিএসএফ এর কোনো সমস্যা হলে স্থানীয় জনগণ কাছতে আসে, ওখানে চলে আসে। সো এটা একটা বিশাল সেটব্যাক ফর ইন্ডিয়া। সো আমি মনে করি যে এটা তাদের রং ডিসিশন, এবং তারা অচিরেই হয়তোবা তাদের মানে বড় লেভেলে কোনো কনফারেন্সের মাধ্যমে তারা তাদের নিজেদের সঠিক সিদ্ধান্ত তারা খুঁজে পাবে। ধন্যবাদ।